এইটা যেটা বলছেন সেটা জোর করে যেমন করে হোক বন্ধ করতে পারবেন, এই ইচ্ছেটা তার কি থাকবে? নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে, সত্যি যদি না পারেন তাহলে কি সত্যিই তিনি ছেড়ে দেবেন? আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। নমস্কার, এই খোলা আড্ডা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আপনারা জানেন যে বাংলাদেশের একটা পরিস্থিতি একটুখানি উন্নতি হয়েছে এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সেটাই। আমাদের সঙ্গে আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। তার আগে একটুখানি ছোট্ট করে বলে দিই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছেন, যার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তিনি দায়িত্ব নেওয়ার পরেই তিনি তার প্রথম কাজের অভিমুখ একদম স্পষ্ট করে দিয়েছেন। আপনারা সেই ভিডিওটির একটি অংশ দেখুন। জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা বড়, সারা বাংলাদেশ একটা বড় পরিবার। এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। এর মধ্যে আমরা শুনলাম, আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা, এটাকে প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিশৃঙ্খলা, সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যাত্রা শুরু হলো, সেই যাত্রার শত্রু, এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে মেরে এটা ঠিক না, আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না। তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে, তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে। এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম, 2 টাকা দিয়ে আবার ছেড়ে দিল, এটা যেন আবার না হয়। আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে। কাজে আইন শৃঙ্খলা যখন আমাদের প্রথম কাজ, এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছে, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন। এই ভিডিওতে তিনি যে বার্তা দিচ্ছেন সেটা খুব পরিষ্কার, যে তিনি কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করবেন না, এবং যদি তার কথা না শোনা হয় তাহলে তিনি দায়িত্ব ছেড়ে দিতেই তৈরি, তিনি দায়িত্ব ছেড়ে চলে যাবেন, তিনি দায়িত্ব নেবেন না। গৌতম দা, এই ভিডিওটির, এই বার্তাটির প্রেক্ষিতে আমার মনে হয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা। তো এর রাজনৈতিক তাৎপর্য কি, আপনি যদি এটা একটু প্রথমে ব্যাখ্যা করেন আমাদের। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন, শান্তি পুরস্কার পেয়েছেন, এবং তার প্রজ্ঞা নিয়ে আমার কিছু বলার নেই, বা তো অভিজ্ঞতা নিয়েও আমার সেইভাবে কিছু বলার নেই, যদিও বিতর্ক কিছু আছে, সে থাকুক, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। যেটা উনি বলেছেন সেটা কার্যকর করা এতই কঠিন, এতই দুরূহ, যে সেটা তিনি কতখানি পারবেন আমি জানি না।
ভবিষ্যৎ বলবে। কিন্তু তিনি তার নিজের অভিপ্রায় জানিয়েছেন। অভিপ্রায়ের মধ্যে দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে তিনি কি এইটা যেটা বলছেন সেটা জোর করে যেমন করে হোক বন্ধ করতে পারবেন, এই ইচ্ছেটা তার কি থাকবে, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে সত্যি যদি না পারেন তাহলে কি সত্যিই তিনি ছেড়ে দেবেন। এই দুটো কথা খুব মূল্যবান। কেন মূল্যবান? কোন রাজনীতিক যদি একটা দেশের দায়িত্বভার নেন, তিনি যদি প্রথমেই বলেন না হলে আমি ছেড়ে দেবো, তার মধ্যে আবেগ থাকে, অনুভূতি থাকে, স্পর্শকাতরতা থাকে, কবি মন থাকে, কিন্তু প্রশাসক থাকে না। প্রশাসকের ভূমিকাটা অনেক বেশি নৈর্ব্যক্তিক, অনেক বেশি কঠিন, অনেক বেশি কঠিন। আইনের শাসন বলবৎ করতে গেলে আইনের দরকার হয়। শুধু আইন হলেই হয় না, আইন যারা বলবৎ করবে তাদের দরকার হয়। কারা বলবৎ করবে? প্রথমত হচ্ছে দেশের পুলিশ। যে পুলিশের বিরুদ্ধে এমন ক্ষোভ হয়েছে, পুলিশদের পিটিয়ে মেরে ফেলা হয়েছে, মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে, থানা পুরোপুরি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, রাজধানীতে থানার পর থানাতে পুলিশ দেখতে পাওয়া যাচ্ছে না। এর মাঝে দেখা যাচ্ছে একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে বা আছে, যারা কি বলছে, যারা বলছে ফিরিয়ে আনতে হবে শাসন, আইনের শাসন, কিন্তু সেই সঙ্গে কি বলছে, যারা আগে ক্ষমতার দালালদের সঙ্গে ছিল, লোভী ছিল, তাদের শাস্তি দিতে হবে। এটা তো প্রতিহিংসার কথা, এটা তো আইনের কথা নয়। আইনের কথা অত সোজা নয়। আইনের কথা বলে গণতন্ত্র। এই গণতন্ত্রের প্রথম যে কাজটা, সেটা যদি মোহাম্মদ ইউনূস করতে পারেন তাহলে অত্যন্ত মঙ্গল। সেটা করতে গেলে তাকে তো একটা বিরাট অংশ, এই যে আওয়ামী লীগ, যার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, এই যে আওয়ামী লীগের কর্মী সমর্থক এত সমস্ত আছেন, তাদের বিশ্বাসটা তো অর্জন করতে হবে। এটা আমি একটা নিজস্ব ভিডিও করে বলেওছি। কিন্তু আমি বলছি এই কাজটা তিনি কতটা করতে পারবেন তাই নিয়ে আমার মনে যথেষ্ট সন্দেহ আছে। কেন সন্দেহ আছে? তার কারণ হচ্ছে যে তাকে একটা সরকার গঠন করেই এই সমস্ত জিনিসটা পরিচালনা করতে হবে। সেই সরকারে কারা থাকবেন এবং কারা নীতি নির্ধারণ করবেন, এবং সেই যে নীতি নির্ধারণ হবে সেটা কি মোহাম্মদ ইউনূসের মনোমতো হবে সবটা, নাকি হবে না? যদি না হয় তাহলে তিনি কি করবেন, তিনি কতদিন সহ্য করবেন? এই প্রশ্নগুলো মনের মধ্যে আমার জাগছে। তুমি একটা কিছু বলতে যাচ্ছিলে, বলো তো। না, আমি একটু দর্শকদের এটা বলতে যাচ্ছিলাম যে গৌতম দার যে ভিডিওটা তিনি করেছেন, এটা এর মধ্যেই পাবলিশ হয়েছে, আপনারা আপলোড করা হয়েছে। আপনারা গৌতম বন্দ্যোপাধ্যায় অফিসিয়াল, গৌতম ব্যানার্জি অফিসিয়াল, এই ইয়েতে গিয়ে ইউটিউবে সার্চ করে সেই ভিডিওটি দেখতে পাবেন। আমার মনে হয় আপনারা অনেকেই আগ্রহী গৌতম দার কথা শুনতে এবং এটা দেখবেন, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ সুব্রত। আমি এটা হঠাৎ প্রাসঙ্গিক ভাবে বললাম যে যেটা সবচেয়ে কঠিন কাজ, একটা দেশ যদি নৈরাজ্যের মধ্য থেকে উঠে আসে তাহলে দরকার হয় একজন নেতা। সেই রকম নেতা কিন্তু মোহাম্মদ ইউনূস নন। কেন নন? তিনি, আবার বলছি, তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, সুভদ্র ব্যক্তি, শিক্ষিত মানুষ, নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। সারা পৃথিবীতে আন্তর্জাতিক ক্ষেত্রে তাকে অনেকে চেনে, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যে, আমেরিকাতে তার ভীষণ রকমের, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র, তার খুব পরিচিতি আছে। হিলারি ক্লিন্টনের সঙ্গে তার পরিচিতি আমরা সবই জানি। সেটা হলো একটা বিষয়। আমাদের যদি অমর্ত্য সেনকে বলে দেওয়া হয় নৈরাজ্যের মধ্যে আপনি দেশ চালান, তিনি কি চালাতে পারবেন নাকি চালাবেন? আমাদের দেশে যদি জর্জকে বলে দেওয়া হয় তুমি দেশ চালাও, তিনি কি পারবেন? এ বলা খুব কঠিন, চালানো খুব কঠিন। অনেকেই আমাদের মনমোহন সিংহকে বলেন, আমিও মনে করি। হ্যাঁ, মনমোহন সিং হচ্ছেন একই রকমের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন রাজনীতিক, অর্থনীতিবিদ, কিন্তু রাজনীতিকও। কেন বলছি রাজনীতিক? এই ক্ষেত্রে বলছি কারণ তিনি কংগ্রেসের সঙ্গে বরাবরই সম্পৃক্ত, কংগ্রেস রাজনীতির সঙ্গে তিনি বরাবর সম্পৃক্ত। এমন নয় যে তিনি কংগ্রেস রাজনীতির বাইরে ছিলেন। এবং তিনি যদি কংগ্রেসের কথা অনুযায়ী, কংগ্রেসের চেয়ারপারসনের কথা অনুযায়ী চলে থাকেন,
তাহলেও বলতে হবে তার পেছনে, কাজের পেছনে একটা রাজনৈতিক মতাদর্শ ছিল, একটা রাজনৈতিক একটা যাকে বলা হয় দর্শন ছিল। এইটা খুব ইম্পর্টেন্ট, এবং খুব রাজনৈতিক ইম্পর্টেন্ট। একটা দলও ছিল তার পেছনে, একটা তার খুব পেছনে একটা একটা শক্তিশালী রাজনৈতিক দল ছিল। একটা দল ছিল। এই যে কোনো রাজনৈতিক দল না, অনেকে খুব, আমরা বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলি আমরা যে রাজনীতি চলবে না, রাজনীতি চলবে না। একটা দেশ রাজনীতি ছাড়া চলবে কি করে? একটা সংসার চলবে রাজনীতি ছাড়া? কখনো হয় নাকি? রাজনীতি মানে কি? মানে সমস্ত ব্যাপারটা যে পরিচালন ব্যবস্থাটা হবে তার একটা সুষ্ঠু কিভাবে প্রয়োগ হয়, তার একটা নীতি নির্ধারণ হবে এবং কিভাবে সেটা প্রয়োগ করা হবে। এই তো দুটোর ব্যাপার যে কোনো জায়গায়। এমনকি একটা দলের মধ্যেও রাজনীতি থাকে আমরা বলি, পরিবারের মধ্যেও রাজনীতি থাকে আমরা বলে থাকি। একটা দেশ চালাতে গেলে যে রাজনীতিটা দরকার হবে, এই যে ছাত্র সংগঠন, এই ছাত্র সংগঠনগুলি একটা আদর্শে উদ্বুদ্ধ হয়ে আন্দোলন করেছে, এই ব্যাপারে কোনো প্রশ্ন নেই, কোনো দ্বিধা নেই। কোনো, শেখ হাসিনা যেভাবে চালিয়েছেন সেটা মেনে নেওয়া যায় না। সমস্ত রকমের যাকে বলা হয় বিরোধীদের সমস্ত মুখ বন্ধ করে দিয়েছেন, তাদের কখনো জেলখানায় পাঠিয়েছেন, অত্যাচার করেছে, অনেক কিছু করেছেন, এবং শেষের দিকে যা হয়েছে মর্মান্তিক, যেভাবে ছাত্রছাত্রীদের মেরে ফেলা হয়েছে। এটা তো হলো। এবং আজকের এই বক্তব্য, এই ভিডিওতেও তিনি উল্লেখ করেছেন সেই আবু সাইদের কথা, যেভাবে বুক পেতে আবু সাইদ, হ্যাঁ, তিনি করেছেন। এবং বলতে বলতে প্রায় কেঁদে ফেলেছেন তিনি। মোহাম্মদ ইউনূস বলতে বলতে তার খুব চোখে খাঁটি জল কথা, ছিল। এবং কেঁদে ফেলার মতনই, কেঁদে ফেলার মতনই। এটা দেখে আমার সেই চীনের কথাও মনে পড়েছিল, যে ট্যাঙ্কের সামনে তিয়েনআনমেন স্কোয়ারে, সেই এটা ঘটনা মনে পড়ছিল একই ধরনের, কিন্তু যদিও সেটার বাকিটা তো জানা যায় না, কারণ তখন তো সোশ্যাল মিডিয়াও ছিল না এবং চীনের দরজায় কেউ ঢুকতেও পারত না ভেতরে। যাই হোক, দেখে মনে হচ্ছিল, এবং এটা খুব মর্মান্তিক ঘটনা, এ নিয়ে কেঁদে ফেলার মতনই। আমি বলতে চাইছি যে এই সমস্ত ঠিক আছে, কিন্তু এটা কি হয়, একটা ঘৃণার আবহ থেকে একটা দেশ নতুন ভাবে উঠে দাঁড়াতে চাইছে, এবং সেই দেশটাকে একজন নোবেল পিস প্রাইজ ওনার বলছেন এটা দ্বিতীয় স্বাধীনতা। একটা দেশের কি করে দ্বিতীয় স্বাধীনতা হয়? একটা দেশ যেটা স্বাধীন সার্বভৌম দেশ, সেটা নতুন করে যদি স্বাধীন হয় তাহলে তার আগের যে অংশ সেটা বাদ দিতে হয়। তাহলে বলতে হয় সেই দেশটা স্বাধীন সার্বভৌম দেশ ছিল না। সেই দেশের এই যে এত কাল ধরে ৭১ ৭২ পর থেকে যা যা হয়ে, যা যা বিদেশ নীতি, দেশীয় নীতি, যারা যারা এসেছেন সবাইকে বাতিল করে দিতে হয়। তিনি এই কথাটা বলছেন কেন এবং কি কারণে? এটা হতে পারে কখনো? দ্বিতীয় স্বাধীনতা, যদি স্বাধীনতা হয়ে যায় তাদের তো সব পাল্টাতে হবে তাদের, এবং যদি সমস্ত কিছু পাল্টে ফেলতে চান তাহলে তারা কিভাবে দাঁড় করাবে দেশটাকে? তারা বলতে চাইছেন মানবাধিকার থাকবে, আইনের শাসন হবে, খুব ভালো ভালো কথা, পরিবেশ রক্ষা হবে, সবও বলেছেন। এবং ম্যাগসাইসাই পাওয়া পরিবেশবিদ তিনি রাখা আছেন, তার মধ্যে আছেন, আমরা দেখেছি তার মধ্যে আছেন, এমনকি মানবাধিকার কর্মী তারাও আছেন, সবই আছেন। কিন্তু এই যে যারা আছেন, আমি খুব আবার একটা নৈর্ব্যক্তিক ভাবে বলছি, সমস্ত দেশেই এই ধরনের মানুষরা থাকেন। কখন থাকেন? পলিসি মেকার্স হিসেবে থাকেন। কিন্তু আমি বলতে চাইছি মুখে কারা থাকেন? যারা জনগণের সঙ্গে সরাসরি কাজটা করেন, সরাসরি যেভাবে জনগণের সঙ্গে মেলামেশা করেন এবং তাদের কথাটা সংসদে তুলে ধরেন, তারা হচ্ছে রাজনীতিক। সেই রাজনীতিকরা কোথায়? এরা যদি রাজনীতিক হতেন আমার কোনো আপত্তি ছিল না, তো এরা তো রাজনীতিক নন। রাজনীতিক অনেকেই খুব ব্যঙ্গভাবে বলে বা কটাক্ষ করে যে পেশা হয়ে গিয়েছে। পেশাগত নৈপুণ্য যদি না থাকে তাহলে রাজনীতিক হবেন কি করে? মননে তো পেশাদার হতে হবে তাকে। আমি যদি শুধু আবেগ দিয়ে চলি তো ভালো কবি হতে পারি নিশ্চয়, কবি হিসেবে, লেখক হিসেবে, লেখিকা হিসেবে, যে কোনো ভাবে, নাট্যকার হিসেবে, চলচ্চিত্রকার হিসেবে খুব নাম করতে পারি। কিন্তু সত্যজিৎ রায়কে তথ্য সংস্কৃতি দপ্তর দিলে তিনি কি চালাতে চাইতেন? না চালাতে রাজি, মানে তিনি খুব ভালোভাবে চালাতেন? আমার ঘোরতর সন্দেহ আছে। কাজে এই জিনিসটা খুব কঠিন কাজ। এই কাজটা
উনি কিভাবে করবেন সেটা আগামী দিনে বেশ কিছুদিন না গেলে বুঝতে পারা যাবে না। না হলে যেটা হবে, এটা মনে রাখতে হবে, এই বিএনপি থেকে বারবার এবং জাতীয় পার্টি থেকে বলা হচ্ছে নিরপেক্ষ নির্বাচন হবে, বিশেষ করে বিএনপি বলছে নিরপেক্ষ নির্বাচন হবে। নিরপেক্ষ মানে কি? কাকে নিয়ে নিরপেক্ষতা? শেখ হাসিনাও তো একই কথা বলেছেন, নিরপেক্ষ নির্বাচন হবে। নিরপেক্ষ নির্বাচন তো হয়। এবং আজকে আমি সর্বশেষ যে খবরটা পেলাম সেটা হচ্ছে যে বিএনপি খুব দ্রুত কয়েক মাসের মধ্যে নির্বাচন চাইছে। কেন চাইছে? একটাই কারণ, খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, বারবার চাইছে। হ্যাঁ, যদিও ওই আমাদের ছাত্র নেতা বা যাদেরই বলছি, এই সমস্ত ছেলেগুলি অত্যন্ত মানে যাকে বলা হয় আদর্শে উদ্বুদ্ধ হয়ে নেমেছে মাঠে। তাদের চোখে একটা স্বপ্ন আছে এবং সেই স্বপ্নটার মধ্যে কোনো মালিন্য নেই, কোনো পলুষ নেই, খুবই গর্বের কথা বলছে তারা। কিন্তু কাদের নিয়ে চলতে পারবে তারা? কারা রাজি হবে সে কথায়? তারা কিন্তু বলছে আমরা এমন কোনো চাই না সরকার গঠিত হোক যে সেনা সমর্থিত বা কোনো, যেভাবে বলতে চাইছে যে বিএনপি বা আওয়ামী লীগ নয়। এটা হচ্ছে আদর্শের কথা, ভালোবাসার কথা, অনুভূতির কথা, বাস্তবের কথা নয়। বাস্তবে কি হবে? বাস্তবে তো রাজনৈতিক দলই আসবে দেশটাকে পরিচালনা করতে, যতই খারাপ লাগুক। খুব খারাপ লাগতে পারে শুনতে। বিএনপি এসে যদি নিরপেক্ষতা চায় তাহলে কি আওয়ামী লীগকে সমানভাবে জায়গা ছেড়ে দেবে? রাজনৈতিক ময়দানটা ছেড়ে দেবে? আমার তো এই বিষয়ে যদি হয় তাহলে আরেকটা অষ্টম আশ্চর্য হবে। সত্যিই তাই। আমি তাহলে খুব গর্ববোধ করব বাংলাদেশের জন্য, ভীষণভাবে গর্ববোধ করব। আমার সেই বিষয়ে ঘোরতর একটা সংশয়, সন্দেহ, ভয়, আতঙ্ক সবই কাজ করছে। তবে এটা ঠিক, শেখ হাসিনার চলে যাওয়াটা খুব জরুরি ছিল। এটা খুব, আমি মনে করি এটা খুব দরকার ছিল। কিন্তু আমি যেটা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে শেখ হাসিনার চলে যাওয়াটা একটা ক্ষমতা পরিবর্তন সব দেশেই হয়, বিভিন্ন সময় ক্ষমতা পরিবর্তন, যেটা সত্তার পরিবর্তন হয়। কিন্তু এখানে তো ক্ষমতার ঠিক পরিবর্তন হলো না, একটা রেজিম পরিবর্তন হলো, মানে একটা প্রায় যুগের পরিবর্তন হয়ে গেল। এরকম ভাবে ক্ষমতার পরিবর্তন আমরা আমাদের এখানে খুব একটা দেখিনি, শ্রীলঙ্কায় বা অন্য কয়েকটা ব্যতিক্রম ছাড়া। তো যেভাবে হাসিনা চলে গেলেন হঠাৎ, সমস্ত সমর্থক তো খারাপ, বা নেতারা দুর্নীতিগ্রস্ত হতে পারে, মন্ত্রীরা নানা রকম কুকর্ম করতে পারেন, কিন্তু একটা বৃহত্তম রাজনৈতিক দল দেশের, তার কোটি কোটি সমর্থক রয়েছে যাদের উপরে আক্রমণের কথা শোনা যাচ্ছে, নানা রকম সমর্থক যারা, তার মধ্যে ক্রিকেটারও আছেন দেশের, যিনি খুব নামী ক্রিকেটার মুর্তাজা সাহেব আছেন, চলচ্চিত্রকার আছেন, শিল্পী আছেন। হ্যাঁ, তো যেভাবে তিনি ফেলে চলে গেলেন, এইটা কিভাবে দেখবেন আপনি? এরকম করা কি উচিত হলো তার পক্ষে? তিনি তো এটা করতে একটা অন্তর্বর্তী সরকার নিজেই তৈরি করে দিতে পারতেন। তিনি নিজেই অনেক কিছু পদত্যাগ করে তিনি নির্বাচন করাতে পারতেন যে আমি ক্ষমতা ছেড়ে দিচ্ছি। তিনি তো করতে অনেক কিছুই পারতেন। ক্ষমতার লোভ যখন বেড়ে যায় এবং গণতন্ত্রের মাধ্যমে যদি একটা দেশ সরকার প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত না হয় এবং সেখানে আইনের শাসন বলবৎ না থাকে, তাহলে এই জিনিসটাই হতে থাকে। এটা মনে রাখতে হবে, পাকিস্তানের জন্মের সঙ্গে বাংলাদেশের জন্মেরও একটা মিল আছে, সাযুজ্য আছে। পাকিস্তান হয়েছিল যেভাবে, জিন্না কিভাবে করেছিলেন, কি চেয়েছিলেন আমরা জানি। জিন্না বললেন যে আমি চাই এমন একটা পাকিস্তান যেখানে হিন্দুরা মন্দিরে যাবে, মুসলমানরা মসজিদে যাবেন এবং খ্রিস্টানরা চার্চে যাবেন, এটা সবার পাকিস্তান হবে। এই যে তার বক্তব্য, এটা পাকিস্তান রেডিওতে সম্প্রচারিত হলো না। ভাবা যায় কাদের আজম, তিনি পাকিস্তানের জনক, হলো না। এই যে হলো না, তারপরে তো তিনি মারাই গেলেন কয়েকদিনের মধ্যে। তারপরে কি শুরু হলো? তারপরে যেটা শুরু হলো সেটা তো গণতন্ত্র বলে না।
ঠিক একইভাবে পাকিস্তানের একটা বেঙ্গলি হেটিং ব্যাপার ছিল, বেঙ্গলি হেটার্স ছিল সাংঘাতিক ভাবে। আমি জানি একাধিক তুমি প্রমাণ পাবে, সি দেবেশ রাওয়ের বিভিন্ন অনেক লোকের লেখাতে তুমি দেখতে পাবে কিভাবে বাঙালিদের প্রতি তাদের একটা মনোভাব ছিল। তার এই যে আমি ঘৃণার কথাটা বারবার বলছি, ঘৃণা দিয়ে তুমি যদি শুরু করো তাহলে তার ফল খুব একটা ভালো হয় না। কাজে শেখ হাসিনার মধ্যেও ওটা ছিল। শেখ হাসিনার মধ্যে যদি সেই গণতন্ত্রের প্রতি ভালোবাসা, গণতন্ত্রের প্রতি সম্মান থাকতো, তাহলে তো তিনি এইভাবে চলতেন না। তিনি তো বহুদিন আগেই বলতে পারতেন যে এ আমার উত্তরসূরি। উত্তরসূরি তো একজনকে বানাতে পারতেন, যাকেই হোক। তাহলে বোঝা যায় তিনি ক্ষমতা ছাড়তে পারেন, এরকম একটা ইঙ্গিত যায়। তিনি কাউকে উত্তরসূরি বানাবেন না, তিনি একাই সব। আমি একাই সব যদি হয়, তাহলে এটা হচ্ছে অটোক্র্যাটিক রেজিম, এটা একটা ফাসিস্ট রেজিমের দিকে যায়। স্বাভাবিক এটা, এবং মানুষের রাগ যে কি পরিমাণ হতে পারে এটা বুঝতেই পাচ্ছি। এবং দেখো, গণতন্ত্রের যদি তুমি এই নির্বাচন তুমি আটকে দাও, যদি নিরপেক্ষতা না থাকে, তাহলে কি হয়? বিরোধীদের কণ্ঠস্বর তুমি যদি আটকে দাও, তাহলে প্রকৃত যারা বিরোধী, এই যে ছাত্র সংগঠনের নেতারা বা যারা সুস্থ রাজনীতি আছেন, করতে চান, তাদেরও মুখটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, বিএনপিরও হচ্ছে। এবং এই সুযোগে ধর্মীয় উন্মাদনা বেড়ে যাওয়াটা খুব স্বাভাবিক। সেই ক্ষোভটা বেরিয়ে এলে এই ধর্মের দিয়ে যেটা দেশ তৈরি হয়েছে, সেই উত্তেজনাটা প্রবল ভাবে বেড়ে যায়, এবং সেটাই বেড়েছে। মূল সুরটা যেটা গণতন্ত্রের সুর, সেটাই হারিয়ে গেছে, এবং সেটা কিন্তু নষ্ট করেছেন শেখ হাসিনা। যার জন্য তাকে যে এই যে চলে যাওয়া বা পালিয়ে যাওয়া, এর ক্ষেত্রে দুটো ব্যাপার আছে আমি বলছি তোমাকে। একটা হচ্ছে প্রশাসনিক, কারণ এই যে সেনা প্রধান, তিনিও সম্পর্কিত শেখ হাসিনার আত্মীয় হন, তোমরা জানো সবাই। হ্যাঁ, সম্পর্কিত। তো তিনি অবশ্যই চাইতেন না বা চাইবেন না, এবং এর আগে সেনাদের মধ্যে একটা মধ্যস্থারি যারা মিডল যে র্যাঙ্কের মধ্যে একটা বিদ্রোহ ছিল, বিক্ষোভ ছিল, সেসব ধামাচাপা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, এবং এই যে সেনা প্রধান এসে সমস্ত সামাল দিয়েছেন। তার একটা কাজ ছিল শেখ হাসিনাকে বাঁচানো, তো তিনি বাঁচিয়েছেন, বাঁচিয়ে পাঠিয়ে দিয়েছেন। এবং শেখ হাসিনা যদি থাকতেন, কি হতো উই ডু নট নো। তবে তিনি যদি কয়েকদিন আগেও বুঝতে পারতেন যে কি হতে চলেছে এবং কেন হচ্ছে, এবং তারপরে যদি নিজেকে সংশোধন করতেন, এটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। এটা সমস্ত দেখেই এই শুধু ওখানে নয়, সমস্ত দেশেই হতে পারে। তবে কোন কোন দেশে, আমাদের দেশে ইন্দিরা গান্ধীর পরেও কিন্তু নির্বাচন হয়েছে, এবং ইন্দিরা গান্ধী হেরে গিয়েছেন, আমাদের সরকার নতুন ভাবে গঠিত হয়েছে, আবার ইন্দিরা গান্ধী ফিরে এসেছেন। শেখ হাসিনা সেটা একদম করতে পারলেন না, তিনি পরিবর্তন হলো না, সেটাই শি হ্যাজ মেজারেবলি ফেইলড একেবারে। এটা খুব দুঃখজনক। প্রথমত এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে আসবো, সেটা হচ্ছে যে আমাদের ভারতের প্রেক্ষিতে ভারতের সঙ্গে বাংলাদেশের নানা রকম শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, একটা বড় অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। প্রায় 13 বিলিয়ন ডলারের ব্যবসা আছে আমাদের। অর্থাৎ এই অবস্থায় আমাদের একটি রাজনৈতিক, বাংলাদেশে একটা রাজনৈতিক স্থিরতা আসুক, এটা তো আমাদের সবার আগে কাম্য হওয়া উচিত। তো সেইটার দিকে কি আমরা নজর রাখছি? ভারতের যে পররাষ্ট্র নীতি যেটা বলি আমরা, বিদেশ নীতি, সেই বিদেশ নীতিটা বলতে গেলে এতখানি ব্যর্থ যে আমাদের যত প্রতিবেশী আছে তাদের সবাই আমাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। এখন কেউ আমাদের বিশ্বাস করতে চায় না, শ্রীলঙ্কাও করতে চায় না, নেপাল পর্যন্ত কোনো ভরসা নেই। নেপালের এখনকার প্রধানমন্ত্রী হয়তো কিছু আগেও বলেছেন যে ভারতের সঙ্গে থাকবেন না, যাই হোক এখন আবার আছেন কোন রকমে। বাংলাদেশ ছিল না, বাংলাদেশের শেখ হাসিনাকে, পাকিস্তান তো আমরা জানি। বাংলাদেশকে শেখ হাসিনাকে যতদিন এই প্রধানমন্ত্রী এবং কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে সখ্য স্থাপন করেছে তার সঙ্গে, তার সরকারের সঙ্গে, যেভাবে প্রতিটা জিনিসে প্রতিটা মুহূর্তে, তখন কি এই সাবধান বাণীটা, এই সতর্ক বাণীটা করা ভারতের উচিত ছিল না যে তুমি এইভাবে সরকার চালাতে পারো না? দেখো আমাদের দেশটা তো গণতান্ত্রিক দেশ, আমি প্রধানমন্ত্রী ছিলাম যদি বলতেন উনি, দেখো আমি ভেবেছিলাম 400 পেরিয়ে দেবো, পারলাম না। এটা তো শিক্ষা দেওয়া হতো, এটা প্রয়োজন ছিল। এর ফলে কি হলো, এই যে শেখ হাসিনা পালিয়ে এসে ভারতবর্ষে এসে মানে
আছেন এখন পর্যন্ত, কোথায় যাবেন কেউ জানে না। এরপরে ভারত বিরোধী একটা প্রবল হাওয়া বাংলাদেশে চলছে, তলায় তলায় চলছে, ওপর ওপর হয়তো অতটা আসছে না, কিন্তু আছে। এমনকি মোহাম্মদ ইউনূসও একটি জায়গায় বলেছেন, ভারতবর্ষে আমাদের এখানে সেটা হয়তো শোনানো হচ্ছে না, কিন্তু বলেছেন যে ভারতের এইরকম ভাবে আশ্রয় দেওয়াটা অনেকে মেনে নিচ্ছেন না। অনেকে মানে তিনি একটু সংযত ভাবে বলেছেন, মানে প্রায় অনেকেই, বেশিরভাগ মানুষই মেনে নিচ্ছেন না। ঠিক আছে, কিন্তু ভারতকে এটা সামলাতে পারবে? তুমি যেটা বললে, কেননা ভারতের কেন পররাষ্ট্রনীতি, আমি বলছি আফগানিস্তানের ক্ষেত্রে ঠিক এইটাই হয়েছিল। আফগানিস্তানে ভারতের প্রচুর বিনিয়োগ ছিল, এমনকি ইরানে স্থলবন্দর তৈরি করতে ভারতবর্ষ এগিয়ে গিয়েছিল, বহু টাকা সেখানে বিনিয়োগ হয়েছিল, সে টাকা জলে গেছে, কিছু কাজে আসেনি। আফগানিস্তানও তাই। কিন্তু মাঝখান থেকে চীন কিন্তু এই লাভটা উঠাচ্ছে, ফায়দা উঠাচ্ছে চীন। আর ন্যাচারালি চীন চাইবে যতটা ভারত বিরোধী সেখানে আবহ তৈরি হয়। এমনকি অনেকের মতো সোশ্যাল মিডিয়ায় দেখতেও পাচ্ছি, তারা এই কথাটা পরিষ্কার বলছে, চীন আমাদের পাশে আছে, বলছে। আর আমেরিকা আমাদের পাশে আছে। প্রথমত আমেরিকা অত দূর থেকে পাশে কি করে থাকবে, কেনই বা থাকবে, এই নিয়ে তারা জানে না, বলছে না, কিন্তু চীন যে তাদের পাশে আছে এই ব্যাপারে তারা খুব নিশ্চিত। আর চীনও চাইছে যে শ্রীলঙ্কায় যেভাবে করেছে, শ্রীলঙ্কা তো দেনায় ডুবে আছে চীনের কাছে। বাংলাদেশ ন্যাচারালি চীন চাইবে যে বাংলাদেশের সমস্ত বিনিয়োগ বা যাই করা হোক চীনের হাতে আসুক, এটা চীন চাইবে। পাকিস্তান ওদিকে আছে, কাজে চীন কার্যত যদি ঘিরে ফেলে ভারতকে, এটা ভারতের পক্ষে খুব চিন্তার। ভারতকে পররাষ্ট্রনীতিতে, সংসদে পর্যন্ত ভারতবর্ষ পররাষ্ট্রনীতি নিয়ে কোন রকমের বিশদে আলোচনা করে না, বিরোধীদের সঙ্গে আলোচনা করে না। এইটা হচ্ছে ভারতের একটা সাংঘাতিক রকমের, এই এই যে বললাম, এইটা একটা মানে কেন্দ্রীয় সরকারের ভয়ঙ্কর অহংকার আছে যে না, আমরা যা করব নিজেরাই করব। এটা খুব একটা গণতন্ত্রের পক্ষে ভালো নয়। ভারত অবশ্যই, ভারতের ক্ষতি হবে। বিশেষ করে এই যে তুমি যেটা বাণিজ্যের ক্ষেত্রে বললে, ভারতবর্ষ এখন যেমন করে হোক চেষ্টা করতে হবে যাতে সম্পর্কটাকে স্বাভাবিক করা যায়। হ্যাঁ, ঠিক আপনি যেটা বললেন এটা সম্প্রতি বিশেষভাবে বিরোধীরাও বলছে, এবং কিছুদিন আগে রাহুল গান্ধীর একটা ভিডিও সামনে এসছে যে তিনি বারবার সংসদেও তুলেছেন যে আমাদের উদ্দেশ্য ছিল পাকিস্তান আর চীনকে আলাদা করে ফেলা। সেটা আমাদের কেন্দ্রীয় সরকার সেটা করতে পারেনি, বরং তারা আরো ক্লোজ হয়ে যাচ্ছে। এটা আমাদের পক্ষে সম্ভবত বিপজ্জনক। এবং যদি এরকম হয় যেটা আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়, শুধু অর্থনৈতিকভাবে নয়, এই দক্ষিণ এশিয়ার সামরিকগত কারণেও এটা আমাদের খুব খুব উদ্বেগের বিষয় হবে। স্থিতি। এবং আরেকটা কথা বলতে এই সময় মনে পড়ে গেল প্রসঙ্গত, এই যেটা বলছিলাম মোহাম্মদ ইউনূস সম্পর্কে, যে তার প্রজ্ঞা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন নেই। ঠিক আমাদের বিদেশ মন্ত্রীও তাই, এস জয়শঙ্কর, তিনিও একজন আমলা ছিলেন, যথেষ্ট শিক্ষিত মানুষ, কিন্তু তিনি রাজনীতিক নন। পলিটিক্যাল ভিশন একটা থাকা দরকার, সেই পলিটিক্যাল ভিশনটা তার আছে কিনা আমার সন্দেহ আছে। এবং এটা মোদি কিন্তু খুব একটা, মোদি যে আলিঙ্গনের যে রাজনীতি করেন তাতে এটা খুব একটা সুবিধা হয় না। পররাষ্ট্রমন্ত্রী যদি কোনো একজন রাজনীতিক না হন, পাকাপোক্ত রাজনীতিক, তাহলে এই সমস্যাটা যে হতে পারে এটা বোঝা উচিত ছিল তার। এইটাই বলছিলাম তখন এই প্রসঙ্গ। তো আমাদের সময় প্রায় শেষ, আমরা একটা শেষ প্রশ্ন আপনার কাছে তার উত্তর চাইবো, জানতে চাইবো যে আমরা বাংলাদেশের সঙ্গে এতটাই সম্পৃক্ত ছিলাম এই শেখ হাসিনার সঙ্গে নানা রকম ভাবে, রাজনৈতিক, বাণিজ্যিক, নানা রকম ভাবে, সেখানে দাঁড়িয়ে আমরা এত বড় একটা ঘটনা ঘটছে, একটা পট পরিবর্তন হতে চলেছে, আমাদের সরকারের এত বড় একটা সামরিক শক্তি, এত বড় একটা গুপ্তচর বাহিনী, তারা সম্পূর্ণ এটাকে প্রেডিক্ট করতে বা কোনো রকম অনুমান করতে ব্যর্থ হলো। এবং সেখানে যে আজকে যেরকম অরাজক অবস্থা তৈরি হয়েছে, যা নিয়ে আজকে শাসক দলের সমর্থকরাই তারা নেমে পড়েছে, তো এই প্রশ্নটা তো তাদেরও উত্তর দিতে হবে যে আমাদের এটা ব্যর্থ হলো কেন, আমরা আগে থেকে কেন আজ করতে পারলাম না। আমাদের তো কোনো কিছুর অভাব ছিল না, আমাদের ওখানে যথেষ্ট বড় শক্তিশালী দূতাবাস আমাদের আছে, আমাদের গুপ্তচর বাহিনীরা তারা সবসময় কাজ করেন, আমাদের সামরিক শক্তি ভীষণভাবে প্রশংসিত সারা বিশ্বের, হ্যাঁ, আমাদের অত্যন্ত বড় সংস্থা। তো তারা কোনো রকম আঁচ পেল না, এত বড় একটা ঘটনা হলো, তাদের কি দক্ষতা কমে গেছে?
হুম, ঠিক এক্স্যাক্টলি এই কথাটা বলছিলাম, যখন রিসার্চ এন্ড উইক এই আরো ইন্দিরা গান্ধী কিভাবে ব্যবহার করেছিলেন। তিনি বাংলাদেশে কি হচ্ছে তিনি এমন পুঙ্খানুপুঙ্খ খবর তার কাছে ছিল, যার জন্যই তো তিনি বিদেশে গেলে যখন নিক্সন বলছেন তুমি নেমো না যুদ্ধে, তুমি নামলে কিন্তু ভীষণ বিপদ হবে, পাকিস্তান তো আক্রমণ তো আমরা সেটা সহ্য করবো না, আর নিক্সন তো আরো অনেক কিছু কথা আরো হয়তো অনেক উইচ বলেছে। বলে পর্যন্ত ইন্দিরা গান্ধীকে যা তা বলেছে, ইন্দিরা গান্ধী কোনো গুরুত্বই দেননি। তিনি বললেন আমি জানি ওখানে কি হচ্ছে, আই নো দ্যাট, আমি জানি ওখানে বাঙালিদের কিভাবে অত্যাচার করা হচ্ছে, কিভাবে তারা ধর্ষিতা হচ্ছে মহিলারা, আমি জানি, আই নো দ্যাট। এই যে তুমি যেটা বলছো, এবং তারপরে এসে কিন্তু বিরোধীদের সঙ্গে আলোচনা করলেন সংসদে, হুম। করে তিনি বাংলাদেশে সেনা পাঠান। এই যে তখন অটল বিহারী হুমকি, বাজপেয়ী ছিলেন বিজেপির, আরো হ্যাঁ অন্য ছিলেন বিরোধীদের মধ্যে ছিলেন, তিনিও ছিলেন। হ্যাঁ ছিলেন। যে আমার বক্তব্য, এই যে তুমি যেটা বলছো, তো আমি যদি প্রিকনসিভড নোশন বা আইডিয়া নিয়ে চলি, যে আমি আগে থেকে জানি, এই আগে থেকে জানি বললে ওই 400 পারের কথা মনে হয় বারবার, যে আমি জানি 400 পার হবে, এই আমি জানি ইন্ডিয়া শাইনিং হবে, এটা একটা ভারতীয় জনতা পার্টি জিনের মধ্যে বোধহয় আছে, আমি জানি এইটাই হবে, এর শেষ হবে না। এইটা কিন্তু দেশের সম্পর্কে চলে না, এত মানুষের সম্পর্কে, যে কোনো দেশের সমস্ত মানুষ সম্পর্কে এটা বলা যায় না। এটাও বলতে গেলে অনেক ভাবনা চিন্তা করতে হয়, মানুষের সঙ্গে মেলামেশা করতে, মানুষ সম্পর্কে জানতে হয়। তুমি যেটা বললে, এই প্রশাসনিক ব্যর্থতা তো বটেই, এই প্রশাসনিক ব্যর্থতা না হলে আজকে ভারতবর্ষ কেন এরকম হবে, একঘরে হয়ে থাকবে? ভারতবর্ষে কি একঘরে হয়ে থাকার কথা? তাই। ভারতবর্ষে তো সমান সমান থাকার কথা। আজকের দিনে দেখো, একটা জিনিস আমি বলে শেষ করছি চাইছি, আগের দিনে আমাদের ওই কোনো বিশ্বযুদ্ধ হবে না, হবার সম্ভাবনা নেই, কারণ সবাই প্রায় পারমাণবিক অস্ত্রে সুসজ্জিত, বেশিরভাগ দেশ, কেউই চাইবে না একটা দেশ হলে আরেকটা দেশ শেষ হয়ে যাবে। কিন্তু কোল্ড ওয়ার হবে, আর এই কোল্ড ওয়ারটা হবে এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, কে কতটা ব্যবসা করতে পারছি। তো কাজেই ভারত যদি করতে হয়, ভারতকে যদি আধিপত্য বিস্তার করতে হয়, তাহলে তার বাণিজ্যও কিভাবে হবে অন্য দেশের সঙ্গে দ্বিপাক্ষিক, সেই নিয়ে অনেক ভাবনা চিন্তা করতে হবে এবং প্রশাসনিক সাফল্য আনতে হবে। এটা আমি মনে করি, সেটা ভারতবর্ষের খুবই আমি দেখতে পাচ্ছি একটু বেশ কিছু কমে গিয়েছে, এটা ব্যর্থতা একটা খানিকটা, এটাই বলতে চাই। অসম্ভব ভালো বিশ্লেষণ করলেন গৌতম দা। আপনাদের সবাইকে অনুরোধ যে আপনাদের এই বিশ্লেষণ কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গৌতম দা, আপনাকে আমাদের সমস্ত দর্শকের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকেও নমস্কার।